পুলিশ মানিকদের একটা রিপ্লেসমেন্ট। পুলিশ এই যে ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা ছিল তাদের একটা জাস্ট আশ্রয়স্থল, এটাকে কি বলে, পুনর্বাসন কেন্দ্র হয়েছিল। ছাত্রলীগ এবং যত আওয়ামী লীগের খুনিরা ছিল তাদের একটা পুনর্বাসনের জায়গা ছিল পুলিশ। ইন্টারিম গভর্নমেন্ট, একটি স্বল্প সময়ের সরকার, তাদেরকে পাবলিকের সেন্টিমেন্ট ধারণ করতে হবে। এবং যদি সাধারণ মানুষের, ছাত্র জনতার এই সেন্টিমেন্ট যদি তারা ধারণ করতে না পারে, সতর্ক, মন্তব্যের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, না পারে, তাহলে সেক্ষেত্রে সেই দায়ভারও তাদেরকে গ্রহণ করতে হবে। মানবিক শিক্ষক ছিলেন না এবং তারা এমন কোন তাদের দায়িত্বটা তারা পালন করতে ব্যর্থ হয়েছিলেন। তারা একটা পজিশনের জন্য যেই পুলিশ, যেই অ্যাডমিনিস্ট্রেটিভ লোক এবং শিক্ষকরা তাদের প্রমোশন এবং তাদের পজিশনকে সিকিউর করার জন্য বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে গলা টিপে ধরতে সরকারকে সহায়তা করেছে, প্রত্যেককে তার শাস্তি পেতে হবে। প্রথমত যে কথা বলেছেন যে পুলিশের যে কার্যক্রম, এই পতিত সরকার শেখ হাসিনার সরকারের যে পুলিশ, তাদেরকে যদি আপনি পুলিশ হিসাবে বিবেচনা করেন, আমার মনে হয় সেক্ষেত্রে একটি বিশাল ভুল হবে। তাদেরকে আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের খুনি এবং সন্ত্রাসী যে একটি টিম আছে, তাদের যে ক্যাডার, সেই ক্যাডারদের একটি পোশাকে, তাদের পোশাকের বাহিনী একটু জাস্ট রিপ্লেস করা হয়েছে, মানে পুলিশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 2013 সালের যদি আপনি হেফাজতের আন্দোলন দমনটা দেখেন, সেখানে কিন্তু একই ঘটনা ঘটেছে। 2024-এ এই যে গতকালকের যে ফুটেজগুলো বেরিয়েছে, এবং এটার পরে আসলে মানে এই টকশোতে আমরা আবু সাইদের কথা বলেছি, তার লাশ দেখেছি, তার কি বলে সেই বুলেট নেয়ার ঘটনা দেখেছি, আর গতকালকের যে এই লাশের মানে কি বলে ট্রাকগুলো, লাশের গাড়িগুলো, যে কিভাবে চামড়া ব্যবসায়ীরা যেমন চামড়া নিয়ে যায়, ঠিক তদ্রুপ লাশগুলোকে একটা লাশের উপরে আর একটা লাশ রেখে তারপরে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমি আপনাকে বলি, আমি এর আগেও আপনার সাথে দুই একটি টক শোতে বলেছিলাম যে বাংলাদেশে গত 15 বছরে শেখ হাসিনার টোটাল এই শাসন আমলকে যদি আপনি ধরে এই কি বলে আমাদের সীমানা, আমাদের যে বর্ডার এরিয়াগুলো আছে, বর্ডার এরিয়াগুলোকে এবং পুলিশের নির্যাতন সেলগুলোকে এবং নির্জন জায়গাগুলোকে যদি আপনারা প্রতিনিয়ত খোঁজাখুঁজি করেন, অনেক বধ্যভূমি পাবেন, অনেক বদ্ধভূমি পাবেন। আর পুলিশ, এরা কিন্তু পুলিশ না। পুলিশের যে POLIC, এটা কিন্তু সেটা ধারণ করে না। আজকের আপনি দেখবেন অনেকের পুলিশই দায়িত্বে জয়েন করছে না, অনেকে পালিয়ে যাচ্ছে, অনেকে দেখবেন যে হাইহুতাশের কারণে একটা দীর্ঘ গ্রুপ, কেউ কেউ সুইসাইডও করবে, কারণ তারা তাদের অপরাধ জানে। শেখ হাসিনা, দেখেন শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন? শেখ হাসিনা বলতে পারতেন যে আমি ফেস করবো ট্রায়াল। সেই গার্ড শেখ হাসিনার মধ্যে ছিল না, কারণ শেখ হাসিনা জানে সে কতগুলো হত্যা করেছে, সে জানে সে কি অপরাধ করেছে। আপনি বিচারপতি মানিকের ঘটনা যদি দেখেন, যে পালাচ্ছ কেন, বলছে ভয়ে। কার ভয়ে? প্রশাসনের ভয়ে। আমি এত কষ্ট করে এই পারে আইসি কি ওই বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? আমি এই ফুটেজ গুলো আমি মানিক তার দেখেছি। সো পুলিশ মানিকদের একটা রিপ্লেসমেন্ট। পুলিশ এই যে ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা ছিল তাদের একটা জাস্ট আশ্রয়স্থল, এটাকে কি বলে, পুনর্বাসন কেন্দ্র হয়েছিল। ছাত্রলীগ এবং যত আওয়ামী লীগের খুনিরা ছিল তাদের একটা পুনর্বাসনের জায়গা ছিল পুলিশ। বিডিআর, এই যে আনসারের একটা গ্রুপ, এই যে আপনার যে ডিবি, বাংলাদেশের ইতিহাসে আপনি পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আপনি কাছ থেকে দেখেছেন কিনা, আমাদের মোল্লা ভাই দেখেছে কিনা,
অনলাইনে বা ফুটেজে দেখেছেন, আমি তো জীবন্ত আছি এখনো। আমি ডিবি হেফাজতে দেখেছি সরাসরি কি অবস্থা। সম্প্রতি এই যে মানিক, যার নামের সাথে আমি বিচারপতি কথাটাই ব্যবহার করতে চাই না, তার নিম্ন অঙ্গে একটি ঘটনা ঘটেছে, কিন্তু আমি জেলখানায় দেখেছি পুলিশ অনেক ছেলেদের নিম্ন অঙ্গে গুলি করে দিয়েছে। আমি 6.5 মাস জেলে ছিলাম, তখন আমি দেখেছি যে ছাত্রদল এবং শিবিরের ছেলেদের সাথে কি হয়েছে। কাশিমপুর থেকে যখন আসতাম ঢাকায়, প্রতিদিন আমার তারিখ থাকতো, কারণ তখন আমার বিরুদ্ধে 45টা মামলা। কি অবস্থা, সেই ব্যাগ নিয়ে, যে আপনার মূত্র কি বলে প্রস্রাবের ব্যাগ নিয়ে টানতে টানতে সেই কাশিমপুর থেকে ঢাকায় আসতে হতো অনেক ছেলেদের। এবং তারপরও আশেপাশের পুলিশের কিন্তু তাদের প্রতি কোনো মিনিমাম মানবাধিকারের দৃষ্টিভঙ্গি ছিল না। এই পুলিশ, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, মানে কিছু চোর ডাকাত সন্ত্রাসীদের একটি পুনর্বাসন কেন্দ্র হিসাবে আওয়ামী লীগ পুলিশ বিভাগকে ব্যবহার করেছে। এবং বর্তমান সময়ে বাংলাদেশ কিন্তু এদের দ্বারা এখনো মুক্ত হয়নি। আপনি যদি দেখেন অল দি জেনারেলস, আপনি তারা এখন খুব ভালো কাজ করছে, কিন্তু কথা হলো কোথায় ছিল গত 15টি বছর? ছাত্ররা যদি রাস্তায় না নামতো, ছাত্ররা যদি এভাবে বুক পেতে পেতে গুলি না নিত, কোথায়? আজকের আমার বন্ধু বড় ভাই ব্যারিস্টার আশরাফ সাহেব, উনি লাইনে আছেন, উনি হয়তোবা এই মিউটে আছেন। তাই এই ব্যারিস্টার আশরাফ ভাইয়ের সাথে 2012-তে আমার এখনো মনে আছে, আমরা যখন বারের পরীক্ষা দিই রাসেল স্কোয়ারে আমরা একসাথে আলাপ করেছিলাম 2012-তে। 2012-তে তার মনে আছে কিনা জানি না, যে রাসেল স্কোয়ারে আমরা দীর্ঘক্ষণ আলাপ করেছিলাম। এই আশরাফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, আমি তার বর্তমান সময়কার যে তার এই সুস্পষ্ট কথাগুলোকে আমি সাধুবাদ জানাই, কিন্তু কথা হলো ভাই, আপনার মতো ব্যারিস্টারের ঘুম ভাঙতে কেন 12 বছর লেগে গেল? এই 12 বছরে যত খুন হয়েছে, এই খুনে আপনি এই সরকারের ইলেকশন করতে আপনি গিয়েছিলেন। আমি যখন আপনাকে রক্তাক্ত অবস্থায় দেখলাম, যে 2024-এর সেই নির্বাচনে আমি ব্যথিত হয়েছিলাম, এবং আমি মানে 2-1 ফ্রেন্ডকে বলেছিলাম যে এই লোকটাকে কি ওরা বাঁচতে দিবে না। কিন্তু 2024 পর্যন্ত কেন আশরাফ ভাই ঘুমিয়েছিল? তাকে জবাব দিতে হবে। কেন? আজকের আপনার যে সুস্পষ্ট কথা, 12 বছর যদি বলতেন, 2টা লাশ তো কম হতে পারতো। এই আওয়ামী লীগকে গত 15 বছর এই আশরাফ ভাইদের লোকজনের ঘুম ভাঙাইতে পেরেছে ছাত্ররা, এজন্য ছাত্রদেরকে ধন্যবাদ। অবশেষে আশরাফ ভাইয়ের ঘুম ভেঙেছে, এজন্য তাকে সাধুবাদ, এজন্য আমি সাধুবাদ জানাই। এভাবে কিন্তু আরো অনেক আশরাফ ভাইরা আছেন, আমি তাদের আগামী দিনের পথ সুন্দর হোক কামনা করি। তাই আগামীতে পুলিশ যদি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, আপনি কি মনে করেন যে তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে যাবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। যে জাতির ঘুম ভেঙে যায়, যে জাতি বুক পেতে গুলি নিতে পারে, সেই জাতিকে কিন্তু আর কখনো দমিয়ে রাখা যায় না। প্রত্যেকটা জায়গায় সেই আপনার গিয়া প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে। এবং আমি এই আবু বকর ভাইয়ের সাথে আমি একটা বিষয়ে আমি একমত, জুডিশিয়ারি, পুলিশ, আর্মি, আপনার ইভেন দ্য অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সব জায়গায় কিন্তু তারা আছে। আজকের আপনাকে বলতে আমার দ্বিধা নেই, আমি যখন দিনের পর দিন রিমান্ডে যাচ্ছি, দিনের পর দিন আমি হাঁটতে পারছি না, তখন আমার সিএমএম ছিল সামান বিকাশ, সে আমার বাপকে বলল যে আপনার ছেলে আওয়ামী লীগে জয়েন করে না কেন। সো আজকে তারা কিন্তু ঠিকই, আমি খোঁজ পেয়েছি তারা মিনিস্ট্রিতে আছে। তাই আপনি কিন্তু এই ক্লিনজিং, এটা কিন্তু সময় লাগবে, এটা কিন্তু একদিনের না। আপনি একটা হাসিনার রেহানা সহ কয়জন গেছে, কয়জন পালাইতে পারছে? এখন পালাইতে পারতেছে না, অনেকে আলটিমেটলি অন্ধকোষ ছাড়া ঘুরতেছে, কিন্তু কথা হলো কয়জন? এই কয়জন?
আর তো টোটাল সেট আপ আছে। ইন্ডিয়ার রয়ের তাদের যে স্টাবলিশমেন্ট আছে, নাই বলতে তো কোনো দ্বিধা নাই। এগুলোতে তো স্বাভাবিকভাবে এই কাজ শুরু করতে হবে। যেমন আমাদের আশরাফ ভাইদেরকে আরো আরো গর্জিয়া মানে কি গর্জন মারতে হবে, যেই গর্জন গুলো গত 12 বছরে মারে নাই ওইগুলো সুদে আসলে নিয়ে এখন তাদের গর্জনের পরিমাণ আরো বাড়াতে হবে, এবং আস্তে আস্তে এই জাতি পাপ মুক্ত হবে, ঋণ মুক্ত হবে। আপনি এরপরে স্বাধীনতার কৃতিত্বের কথা বলেছেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। স্বাধীনতার কালীন সময়ে তার যতটুকু কৃতিত্ব আছে সেটা সবসময় বিএনপি সহ তারা দিয়েছে, কিন্তু তার পাশাপাশি সিরাজ শিকদার হত্যা, তার পাশাপাশি সমস্ত পত্রিকা বন্ধ, তার পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, এগুলোর সমালোচনার দায়ভার থেকেও তো রেহাই দেয়া যাবে না। যদি বর্তমান সরকার একটি ইন্টারিম গভর্নমেন্ট, একটি স্বল্প সময়ের সরকার, তাদেরকে পাবলিকের সেন্টিমেন্ট ধারণ করতে হবে, এবং যদি সাধারণ মানুষের ছাত্র জনতার এই সেন্টিমেন্ট যদি তারা ধারণ করতে না পারে, সতর্ক মন্তব্যের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, না পারে তাহলে সেক্ষেত্রে সেই দায়ভারও তাদেরকে গ্রহণ করতে হবে। আর এই যে মানব নামক সামওয়ান ভদ্রলোক ফোন দিয়েছেন, যিনি লাইভে আসেন নাই, তার ভিডিওটা মিউট করে, আমি সেই জনাব মানবকে বলবো, আওয়ামী লীগের পুলিশ পালিয়ে গেছে, সেক্ষেত্রে ছাত্ররা দেশের প্রয়োজনে দেশের দায়িত্ব পালন করতে এসেছে। আর শিক্ষকদের কথা বলছেন, ওই সব শিক্ষক যারা ছাত্রলীগের সমস্ত অপকর্মকে তারা লেজিটিমেসি দিয়ে ছাত্রলীগের পাশে দাঁড়িয়েছে, আর সাধারণ ছাত্রদের নির্যাতনে তারা উইটনেস হয়েছে কিন্তু পদক্ষেপ নেয় নাই, সেই সকল শিক্ষকদের কথা বলার বা শিক্ষকদের শিক্ষকতা পেশার যে কথাগুলো, সেই রাইটস তারা অনেকে হারিয়ে ফেলেছে। তারা তো এমন কোনো মানবিক শিক্ষক ছিলেন না, এবং তারা এমন কোনো তাদের দায়িত্বটা তারা পালন করতে ব্যর্থ হয়েছিলেন। তারা একটা পজিশনের জন্য যেই পুলিশ, যেই অ্যাডমিনিস্ট্রেটিভ লোক এবং শিক্ষকরা তাদের প্রমোশন এবং তাদের পজিশনকে সিকিউর করার জন্য বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে গলা টিপে ধরতে সরকারকে সহায়তা করেছে, প্রত্যেককে তার শাস্তি পেতে হবে। অবশ্যই সেটা আইনের মাধ্যমে, অবশ্যই সেটা একটা প্রসেসের মাধ্যমে।